আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, এখন সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা প্লিজ। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে কিনা সেটা আমাকে একটু জানাবা প্লিজ। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা প্লিজ। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা প্লিজ। জি, সাজেশনটা আমরা কিন্তু গুগল ফর্মে দিয়েছি, তোমরা একটু দেখো। গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে আমাদের পেজে। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা প্লিজ। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবা প্লিজ। সাউন্ড কি ঠিক আছে? সব কিছু ওকে? একটু লিঙ্কটা শেয়ার করে দাও। আমরা যেহেতু সব কিছু ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা মাথায় আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। তোমরা যদি থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমি অনেকগুলো প্রশ্ন সলভ করে দিব। মনে রাখবা, আগামীকাল রাতে আমি এমসিকিউ আলোচনা করব। তো আজকে এখন আমি ব্যাংক সমন্বয়ের এবং রেওয়ামিল যতটুক পারি আমি শেষ করে দিব। সকালবেলা তোমাদের পরীক্ষার পর একটা পরীক্ষা নিব, তারপরে আমরা অবচয়ের অধ্যায়টা আলোচনা করব, অবচয় ইনশাল্লাহ। তারপর রাতে আমরা এমসিকিউ আলোচনা করব, এর পরের দিন সকালে আর্থিক বিবরণী আলোচনা করব। যাই হোক, একটু লিঙ্কটা শেয়ার করো। জি, একটু লিঙ্কটা শেয়ার করে দাও, একটু লিঙ্কটা শেয়ার করে দাও, বেশি বেশি একটু লিঙ্কটা শেয়ার করে দাও, কেমন? একটু লিঙ্কটা শেয়ার করে দাও। আমরা এখন 3 গড়া নগদান বই আলোচনা করব। 3 গড়া নগদান বই আমরা আলোচনা করব। 3 গড়া নগদান বই আমরা আলোচনা করব। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে বলবা। তারপর রাতে আমরা এমসিকিউ আলোচনা করব, এর পরের দিন সকালে। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। এত রাতে আলোচনা কারণ হচ্ছে যে আমি যেহেতু সাউন্ড সমস্যার কারণে আমি লাইভটা ঠিকভাবে নিতে পারি নাই, ক্লাসটাতেও বেশি মনোযোগ দিতে পারি নাই, যার কারণে এখন আমি ওই প্রশ্নগুলো আমি এখন সলভ করে দিব, কেমন? দেখো, এখন আমি আলোচনা করব, আমি কি শুরু করতে পারি? এখন আমি আলোচনা করব ঢাকা বোর্ড 24। এই ঢাকা বোর্ড 24-এর প্রশ্নটা দেখো, ক নাম্বারে কি বলছে দেখো। কোন কোন তারিখের লেনদেনগুলো নগদান বইতে প্রদর্শিত হবে না তার পরিমাণ বাহির করো। মনে রাখবা, নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না অনগদ লেনদেন এবং ধারে লেনদেন। একটু বলতে পারবো আমাকে কমেন্ট করে? নগদান বইতে এই 2 ধরনের লেনদেন অন্তর্ভুক্ত হয় না। অনগদ, অনগদ কি? যেই লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়বেও না কমবেও না, ওইটাকে অনগদ লেনদেন বলে। 2, ধারে লেনদেন মানে কি? যেই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ সঙ্গে সঙ্গে বৃদ্ধিও পায় না হ্রাসও পায় না, ওই লেনদেনগুলোকে ধারে লেনদেন বলে। তো এই 2 টাইপের লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এই 2 টাইপের লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো তো, এই জায়গায় তুমি খুঁজে বাইর করো অনগদ লেনদেন এবং বাকিতে লেনদেন কোনটা আছে, খোঁজো তুমি। এই যে দেখো, রাফিয়ার কাছ থেকে পণ্য ক্রয়, এটা আমাদের জন্য বাকিতে লেনদেন মানে ধারে লেনদেন। কেন? কারণ যদি কারোর নাম বলা থাকে এবং তার কাছ থেকে যদি আমরা পণ্য ক্রয় করি, তাহলে অবশ্যই সেটা অনগদ না, বাকিতে লেনদেন। কারণ এই লেনদেনের অর্থটা কিছুদিন পর তোমাকে দিতে হবে। কিন্তু নগদান বইয়ের ভিতরে শুধুমাত্র নগদ লেনদেনে আসবে, বাকিতেও আসবে না, অনগদও আসবে না। বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে দেখো, এই যে রাহার নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, এটাও কিন্তু ধারে হইছে।
এটাও কিন্তু ধারে হইছে, তাহলে এটাও কিন্তু আসবে না। বলো, এটাও কিন্তু ধারে হইছে, এটাও কিন্তু আসবে না। বলো তো বুঝতে পারছো কিনা? এটাও কিন্তু ধারে হইছে, বলো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দাও প্লিজ, একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা প্লিজ। বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা যে বুঝতে পারছো কিনা। একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা যে বুঝতে পারছো কিনা। তারপরে দেখো, হ্যাঁ, তাহলে এই যে দেখো 8 তারিখ আর হচ্ছে 15 তারিখ, এই যে 8 তারিখ আর 15 তারিখ, এই দুইটা জিনিস আমাদের নগদান বইতে আসবে না। তাহলে বলো তো ক নাম্বারটা বুঝতে পারছো কিনা? তাহলে কোনটা কোনটা আসবে না বলো তো? 8 তারিখ আর 15 তারিখ, 8 তারিখ আর 15 তারিখ, বলো বুঝতে পারছো কিনা? ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা বলো? 8 তারিখ এবং 15 তারিখ এই দুইটা লেনদেন কিন্তু আসবে না। 8 তারিখ এবং 15 তারিখ এই দুইটা লেনদেন কিন্তু আসবে না, বলো বুঝতে পারছো কিনা? একটু লিঙ্কটা শেয়ার করে দিবা, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন দাও। এবার আসো, কিভাবে করব আমরা? প্রথমে লিখব তারিখ, বিবরণ, টাকা টাকা, তারিখ, বিবরণ, টাকা টাকা। আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। প্রশ্নটা বলছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না কোন লেনদেনগুলো? নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না কোন লেনদেনগুলো? এই যে দেখো, রাফিয়ার কাছ থেকে পণ্য ক্রয় 8 তারিখ, এটা ধারে। এই যে দেখছো, রাফিয়ার নিকট হতে পণ্য ক্রয়, এটা ধারে হইছে এই যে 1,50,000 টাকা। তাহলে এই জায়গায় লিখো 1,50,000। এটা তো ধারে হইছে, এটা আসবে না। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। তারপরে দেখো, তারপরে দেখো, এরপরে বলছে এই যে রাওয়ার নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা 15 তারিখ। আচ্ছা, এটাও কিন্তু বাকিতে হয়েছে, এটাও কিন্তু আসবে না। কয় হাজার? 30,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখবো 30,000। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এখন বলো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা প্লিজ? তোমরা যারা ক্লাসে আসো একটু মনোযোগ দিয়ে বলো, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এই যে দেখো, এটা কি বুঝতে পারছো? রাফিয়ার নিকট হতে পণ্য ক্রয় করছি আমরা, এটাও কিন্তু ধারে ক্রয় করছি। নগদান বইতে যদি আমরা ধারে ক্রয় করি সেটা আসবে না, এবং বাকিতে যদি আমরা বিক্রি করি সেটাও আসবে না, কারণ ধারে বা বাকিতে লেনদেন নগদান বইতে আসে না। 2, অনগদ লেনদেন, যে লেনদেনের মাধ্যমে নগদ টাকা বাড়বেও না কমবেও না, ওই লেনদেনগুলো নগদান বইতে আসবে না। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? জি, কন্ট্রেন্টটি তো আসবেই। এবার আসো খ নাম্বার, তোমরা একটু লিঙ্কটা শেয়ার করবা। এবার খ নাম্বার বলছে 1, 2, 5, 8 তারিখের লেনদেনগুলোর জাবেদা ব্যাখ্যার দরকার নাই। তাহলে আমি তোমাদেরকে ঘর ছাড়া হচ্ছে জাবেদাটা বুঝাই দিচ্ছি। 1 তারিখ, এই যে দেখো, নগদ 50,000 টাকা ও 40,000 টাকা ব্যাংক উদ্বৃত্ত নিয়ে কারবারের, হ্যাঁ, কারবার শুরু করেন। যেহেতু কারবার শুরু করছে তার মানে এটা কিন্তু লেনদেন। এবার আসেন, যেহেতু এটা লেনদেন, এটার জাবেদা করতে হবে। তাহলে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট।
তারপরে ব্যাংক হিসাব ডেবিট। এই দুইটা জিনিস যেহেতু মালিক দিয়েছে, তাই আমরা এই জায়গায় লিখব কি, মূলধন হিসাব ক্রেডিট। বলো 1 তারিখের জাবেদাটা বুঝতে পারছো কিনা? 1 তারিখের জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো। এই যে দেখো, নগদ 50,000, 40,000 টাকার ব্যাংক উদ্বৃত্ত নিয়ে তুমি ব্যবসা শুরু করছো। নগদ 50,000, 40,000 টাকার ব্যাংক উদ্বৃত্ত, আর মূলধনের ঘরে বসবে 90,000 টাকা। বলো 1 তারিখের জাবেদাটা কি বুঝতে পারছো? 1 তারিখের জাবেদাটা কি বুঝতে পারছো? প্লিজ একটু কমেন্ট করে জানাও 1 তারিখের জাবেদাটা কি বুঝতে পারছো। এবার আসো 1 তারিখের পরে কয় তারিখ? 2 তারিখ। দেখো, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। নগদে পণ্য ক্রয় 40,000 টাকা আমি ক্রয় করছি। ক্রয় করলে ব্যয় হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। এবার আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে, তাহলে আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট দিকে লিখব 40, ক্রেডিট দিকে লিখব 40। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই যে দেখো, রিয়াদ ভাই কিন্তু ক্লাসে চলে আসছে, এবং রিয়াদ ভাই কিন্তু আগামীকাল 3টা 10 মিনিটে ক্লাস নেবেন, এবং ভাই বলছে সবার A+ পাওয়া লাগবে, এটা একটু মনোযোগ দাও। তারপরে 5 তারিখ নগদে পণ্য বিক্রয়। এই যে দেখো, নগদে পণ্য বিক্রি করছি, তাহলে আমাদের কাছে কি আসছে? নগদ টাকা আসছে। তাহলে আমরা এই জায়গায় লিখব নগদান হিসাব ডেবিট। তারপরে আমরা লিখব বিক্রয় হিসাব ক্রেডিট। 5 নাম্বার। বলো 5 তারিখেরটা কি বুঝতে পারছো? বলো তো 5 তারিখেরটা বুঝতে পারছো কিনা? 5 তারিখের পরে 8 তারিখ রাফিয়ার কাছ থেকে পণ্য ক্রয়। 8 তারিখ পণ্য ক্রয় করছি আমরা, তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। এবার আমরা বাকিতে ক্রয় করছি, অর্থাৎ টাকা দেই নাই, দিব। কাকে দিব? পাওনাদারকে। তাহলে পাওনাদার না লিখে আমরা লিখতে পারি প্রদেয় হিসাব ক্রেডিট। এই হচ্ছে জাবেদাগুলো। এখন বলো কে কোন জাবেদাটা বুঝো নাই? বলো কে কোন জাবেদাটা বুঝো নাই? বলো কে কোন জাবেদাটা বুঝো নাই? কে কোন জাবেদা বুঝো নাই সেটা বলো। এরপরে আসো গ নাম্বার কি বলছে দেখো। গ নাম্বার বলছে আমাদেরকে, এই জায়গায় দেখো, লেনদেনগুলোর সাহায্যে একটি 3 গড় নগদান বই প্রস্তুত করো। আসো আমরা 3 গড় নগদান বইয়ের একটা ঘর রাখবো। বলো কোন লেনদেনটাতে তোমার সমস্যা, আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখো 3 গড় নগদান বইয়ের ঘরটা দেখো। তিন গড় নগদান বইয়ের ঘরটা দেখো সবাই। 3 গড় নগদান বইয়ের ঘর হবে 14টা। 3 গড় নগদান বইয়ের ঘর হবে 14টা। প্রথমে তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টার টাকা, তারিখ, প্রদান, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টার টাকা। তাহলে বলো তো 3 গড় নগদান বইয়ের গড় হবে কয়টা? একটু কমেন্ট করে জানাও 3 গড় নগদান বইয়ের গড় হবে কয়টা? তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দাও। 3 গড় নগদান বইয়ের গড় হবে কয়টা? 14টা। বলো 3 গড় নগদান বইয়ের গড় হবে কয়টা? 14টা। তারিখ,
এই পাশে লিখবা প্রাপ্তি, যেই এন্ট্রিগুলোর মাধ্যমে তোমার কাছে টাকা আসবে সেগুলো প্রাপ্তির পাশে লিখবা। রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারপরে আমরা এই জায়গায় লিখব বার্তা, তারিখ, প্রদান, এই ঘরটার নাম ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তা। এটা হচ্ছে ক্রেডিট পক্ষ, এটা হচ্ছে ডেবিট পক্ষ। আমরা কয় গড়া নগদান বই করতেছি? 3 গড়া নগদান বই করতেছি। সুন্দর করে তোমরা প্রতিষ্ঠানের নাম ঠিকানাগুলো লিখে নিবা। দেখো তোমাদের প্রশ্নে 3 গড়া নগদান বই আসবে, তোমাদের প্রশ্নে 3 গড়া নগদান বই আসবে। এবার আসো, নগদান বইয়ের 1 তারিখের এন্ট্রিটা যেটা আছে, এই এন্ট্রিটা ব্যালেন্স বিডি দিয়েও বসতে পারে, আবার মূলধন দিয়েও বসতে পারে। এখন তোমাকে মাথায় রাখতে হবে ব্যালেন্স বিডি কখন লিখবা। ব্যালেন্স বিডি লিখবা 1 তারিখের এন্ট্রিতে যেই টাকাটা দেওয়া থাকবে এটা যদি পিছনের মাসের হয়, মানে উদ্বৃত্ত হয়। আর যদি বলে যে না তুমি টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, ব্যবসা শুরু করলে হয় এটা নতুন ব্যবসা, আর পিছনের টাকা দেওয়া থাকলে হয় ব্যবসাটা পুরাতন, অর্থাৎ তুমি 1 মাস পর পর যে হিসাব করো সেটা বুঝাচ্ছে। তো এই জায়গায় একটু লক্ষ্য করো, এই জায়গায় বলছে তুমি নগদ 50,000 টাকা ও 40,000 টাকার ব্যাংক উদ্বৃত্ত নিয়ে কারবার শুরু করেন। কারবার শুরু করছো মানে এটা নতুন ব্যবসা, কারবার শুরু করছো মানে এটা নতুন ব্যবসা, অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমার উদ্বৃত্ত না, এটা একটা লেনদেন। তাহলে যেহেতু এটা নতুন ব্যবসা, তার মানে লেনদেন, তাহলে এই টাকাটাকে লিখতে তুমি ব্যালেন্স বিডি ব্যবহার করতে পারবা না। তুমি এই জায়গায় লিখবা কি, মূলধন দিয়ে তোমাকে লিখতে হবে, কারণ ব্যবসা শুরু করার সময় এই জিনিসগুলো প্রতিষ্ঠানে মালিক দিয়ে থাকে, তাই তোমাকে কি দিয়ে লিখতে হবে? মূলধন দিয়ে লিখতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা কথাটা? কোথায় তুমি ব্যালেন্স বিডি দিবা? যদি এই জায়গায় বলা থাকতো এই যে ব্যবসা শুরু করেন, এই কথাটা যদি না থাকতো, যদি বলা থাকতো নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, এখন অনেকে মনে করতে পারো ব্যাংকের তো এই জায়গায় উদ্বৃত্ত দেওয়া আছে, ব্যাংকের এই জায়গায় উদ্বৃত্ত দেওয়া আছে, কিন্তু এই জায়গায় বলছে ব্যবসা শুরু করেন। যেহেতু আমরা ব্যবসা শুরু করছি, তাহলে অবশ্যই আমাকে মূলধন দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে বলো তো? মূলধন দিয়ে লিখতে হবে। বলো বুঝতে পারছো কিনা? ব্যবসা শুরু করলে আমরা কি দিয়ে লিখবো? মূলধন। এই যে দেখো 1 তারিখ, তারপরে আমি প্রাপ্তির পাশে লিখবো মূলধন। এই যে দেখছো, মূলধন দিয়ে নগদেরটা নগদের ঘরে, ব্যাংকেরটা ব্যাংকের ঘরে। বলো 1 তারিখের এন্ট্রিটা বুঝে নেই কে কে? ওই যে রিয়াদ ভাই যেটা বলছে এটা মাথায় রাখবা, আমরা হিসাব বিজ্ঞানের খাতায় কোনো মার্জিন করব না, শুধু আমরা ছক আঁকবো, আর ছকটা আঁকবো পেন্সিল দিয়ে। অবশ্যই প্রতিষ্ঠানের নাম ঠিকানা এগুলো লিখে নিব। 1 তারিখের এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? 2 তারিখ নগদে পণ্য ক্রয়। এবার বলো তো, এই যে নগদে পণ্য ক্রয় করছো, এর ফলে কি টাকা আসছে নাকি চলে গেছে? অবশ্যই চলে গেছে। যেহেতু টাকা চলে গেছে, তাই এটা আমরা বসাবো কোথায়? প্রদানের ঘরে। এবার দেখো কয় টাকার পণ্য ক্রয় করছি আমরা? 40,000 টাকার পণ্য ক্রয় করছি। তাহলে আমি এই 40,000 টাকা নগদের ঘরে লিখে দিব। বলো বুঝতে পারছো কিনা? 2 তারিখ বুঝতে পারছো কিনা বলো? 2 তারিখ বুঝতে পারছো কিনা বলো? 2 তারিখের এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? তারপরে 5 তারিখ নগদে পণ্য বিক্রয়। যেহেতু তুমি নগদে পণ্য বিক্রি করছো, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে টাকা আসছে, তাহলে তুমি প্রাপ্তির পাশে লিখবা এই যে বিক্রয়। লিখার পরে টাকাটা কোথায় লিখবা? নগদের ঘরে লিখবা, যেহেতু এই জায়গায় চেক বলা নাই। টাকা কত? 1,20,000। ওকে ফাইন।
আসেন 5 তারিখের পরে আমরা যাই। 8 তারিখ এটা ধারে আসবে না, 8 তারিখ এটা ধারে আসবে না। 12 তারিখ জনাব ফিজারের কাছ থেকে পাওনা 30,000 টাকা 105 টাকায় বাট্টায় পাওয়া গেল। আমরা 105 টাকায় বাট্টায় তার কাছ থেকে আমরা টাকাটা পাইছি, তাই তো? একটু খেয়াল করো, এই যে দেখো, জনাব ফিজারের কাছ থেকে পাওনা 30,000 টাকা 105 টাকায় বাট্টা পাওয়া গেল। বলো 105 টাকায় আমরা কি পাইছি? বাট্টা পাইছি নাকি? আমাকে একটু জানাবা এই প্রশ্নটাতে কি কোনো সমস্যা আছে? এই যে দেখো, এই প্রশ্নটাতে কি কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাবা এই প্রশ্নটাতে কি কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাবা। তোমাদের যাদের কাছে এই প্রশ্নটা আছে একটু খেয়াল করো, এই প্রশ্নটাতে কি কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবা প্লিজ। আমার মনে হয় এই বাট্টার টাকাটা এটা হবে না, এই জায়গায় এই 105 টাকা এটা বাট্টা হবে না। বলো তো বাট্টা কয় টাকা? বলো তো বাট্টা কয় টাকা? দেখছো, এটা হচ্ছে 10%। 10%, এটা হবে 10%, অর্থাৎ 30,000 টাকার উপরে 10% ধরবা, তারপরে বাকি টাকাটা আমরা পেয়েছি, তাই তো? ওকে ফাইন। তাহলে এই যে দেখো 30,000 10%, তাহলে বাট্টা আসবে কত? 3,000 টাকা। আর অবশ্যই এটা কিন্তু নগদ বাট্টা। এই নগদ বাট্টাটা কিন্তু নগদান বইতে দেখাইতে হবে। তাহলে কিভাবে বসাবা? এই যে দেখো, আমরা কার কাছ থেকে পাই? দেনাদারের কাছ থেকে পাই। তাহলে আমরা এই জায়গায় লিখবো দেনাদার, আমরা এই জায়গায় লিখবো দেনাদার। এবার 30,000 টাকার ভিতরে 3,000 টাকা বাট্টা, তাহলে পাইছি কত? 27। তাহলে বাট্টার ঘরে লিখবো কত? 3,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এই যে দেখো, দেনাদার লিখলাম, এই জায়গায় 27, বাট্টার ঘরে 3,000। কেন? এটা নগদ বাট্টা, অর্থাৎ আমি দেনাদারের কাছে 30,000 পাইতাম, টাকাটা নেওয়ার সময় তাকে আমি 10% ছাড় দিছি। তাহলে 30,000 টাকার 10% কত? 3,000। তাহলে 3,000 টাকা বাদ দাও, তাহলে তুমি তার কাছ থেকে পাইবা কত? 27,000। তাহলে এই জায়গায় তোমাকে 27,000 টাকা লিখতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে আসো 15 তারিখ, এটা অনগদ লেনদেন হবে না। এরপরে দেখো, রাহার নিকট পাওনার টাকা পূর্ণ নিষ্পত্তিতে 29,000 টাকা পাওয়া গেল। এই যে আমরা রাহার নিকট যে বিক্রি করছিলাম 30,000, 15 তারিখে ওইটা আমি 20 তারিখে পাইছি, তবে 29,000 টাকা পাইছি। তাহলে বলো তো এই জায়গায়ও বাট্টা কয় টাকা? 1,000 টাকা। কিভাবে 1,000? ভালো করে বুঝো, ভালো করে খেয়াল করো। পাওয়ার কথা ছিল 30, ওই যে আমি তার কাছে 30 বিক্রি করছি, কিন্তু আমি পাইছি কত? 29,000। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য কি? নগদ বাট্টা। ওকে, দেনাদার হিসাব কথাটা লিখে নগদের ঘরে লিখবো 29,000, আর এই বাট্টার ঘরে লিখবো 1,000। অনেকেই দেখবা বাট্টার ঘরটা আগে দেয়, কোনো সমস্যা নেই, বাট্টার ঘর তুমি আগেও দিতে পারো পরেও দিতে পারো। বলো তো বুঝতে পারছো কিনা? এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের একটা কোর্স আছে, অল ইন ওয়ান। অবশ্যই তোমরা পরীক্ষার পরে আমাদের এই কোর্সটা এনরোল করবা। এই যে দেখো 29 তারিখ, 20 তারিখেরটা বুঝতে পারছো কিনা বলো? 20 তারিখের এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো? বলো বুঝতে পারছো কিনা? 25 তারিখ ব্যাংক হতে উত্তোলন 30,000 টাকা। বলো তো এটাই কিন্তু কন্ট্রা এন্ট্রি। দেখছো, ব্যাংক হতে উত্তোলন, এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি। কিভাবে বুঝবা এটা কন্ট্রা এন্ট্রি? কন্ট্রা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। কোন এন্ট্রিগুলো কন্ট্রা? যে লেনদেনটা একই সঙ্গে নগদ এবং ব্যাংক উভয়কে প্রভাবিত করবে। আর নগদ আর ব্যাংক অবশ্যই বিপরীতমুখী থাকতে হবে। নগদ যদি থাকে ডেবিট দিকে, ব্যাংক থাকবে ক্রেডিট দিকে। আবার ব্যাংক যদি থাকে ডেবিট দিকে, নগদ থাকবে ক্রেডিট দিকে। তাহলে দেখো তো, ব্যাংক থেকে উত্তোলন, এটাকে জাবেদা করো। ব্যাংক থেকে উত্তোলন করছো, তোমার কাছে নগদ টাকা আসছে, নগদান ডেবিট, ব্যাংকের টাকা কমছে, ব্যাংক ক্রেডিট। তাহলে দেখো নগদও আছে ব্যাংক আছে,
আর অবশ্যই দুইটা বিপরীতমুখী আছে। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার উত্তোলন করছে, তাইলে তো এটা উত্তোলন হওয়ার কথা ছিল। ব্যাংক থেকে টাকা দুইভাবে উত্তোলন করা যায়, একটা মালিক তার নিজের জন্য করবে, আর একটা ব্যবসায়ের জন্য করবে। মালিক যদি নিজের জন্য টাকা তোলে তাহলে ওইটার ভিতরে নিজ বা ব্যক্তিগত বলা থাকবে। দেখো এই জায়গায় নিজ বা ব্যক্তিগত কথাটা কিন্তু বলা নাই, তাহলে তোমাকে ধরে নিতে হবে এই টাকাটা ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে তোলা হয়েছে। এই টাকাটা, এই যে টাকাটা, এটা ব্যবসায়ের জন্য তোলা হয়েছে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে কন্ট্রাইন্টি। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা কন্ট্রাইন্টিটা। এবার কন্ট্রাইন্টিকে আমি বলি কি জানো, ঘাটতেরা এন্টি। তোমাদের বন্ধু বান্ধব আছে না ঘাটতেরা কিছু, যদি এটার বলো ডাইনে যাইতে তাহলে ওই যাইব বামে, যদি বলো সামনে ওই যাইব পিছনে, যদি বলো বইতে ও দাঁড়াই যাইব, কারণ ওর গাড়ের রক সবগুলাই তেরা। তাই কন্ট্রাইন্টি সেম এরকম একটা তেরা এন্টি। এটাকে জাবেদা করে আমরা যেই জায়গায় পাইছি নগদান বইয়ে তার উল্টা পাশে যায় বসবে। এই যে দেখো নগদ কোথায় আছে, ডেবিট দিকে, ব্যাংক কোথায় আছে, ক্রেডিট দিকে। তাহলে এটা উল্টা বসবে। এখন কোথায় বসবে, উল্টা। কিভাবে বসাবে, এই যে দেখো নগদ ছিল ডেবিট পাশে, এই জন্য নগদ এখন চলে আসবে ক্রেডিট পাশে। দেখছো এই যে নগদান হিসাব, এই জায়গায় লিখবা ক। এবার টাকা কত, টাকাটা একটু দেখানো 30,000 টাকা। এবার এই 30,000 টাকা এই জায়গায় লেখা নগদ, টাকা বসবে ব্যাংকের ঘরে। দেখছো টোটাল কাজটাই উল্টা হয়েছে। নগদ ছিল ডেবিট দিকে, বসছে ক্রেডিট দিকে, লেখা নগদ, টাকা বসছে ব্যাংকের ঘরে। আচ্ছা এরপরে ব্যাংক ছিল ক্রেডিট পাশে, তাহলে বসবে কই, ডেবিট পাশে। এই জায়গায় আমরা লিখবো ক। টাকাটা বসবে কার ঘরে, নগদের ঘরে। দেখছো এই হচ্ছে কন্ট্রাইন্টি। বলো তো কন্ট্রাইন্টিটা বুঝতে পারছো কিনা। কন্ট্রাইন্টি মানে কি, ঘাটতের এন্টি। কন্ট্রাইন্টি মানে কি, ঘাটতের এন্টি। কারা কারা ক্লাসে আসো দেখি। কন্ট্রাইন্টি মানে কি, ঘাটতের এন্টি, অর্থাৎ ডাইনে বললে বামে যাবে, বামে বললে ডাইনে যাবে। তাহলে আমরা কন্ট্রাইন্টিটা বুঝতে পারছি কিনা। এই যে দেখো জাবেদাটা ছিল নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। নগদ ডেবিটে ছিল, ক্রেডিট পাশে বসছে। ব্যাংক ক্রেডিটে ছিল, ডেবিট পাশে বসছে। লেখা ব্যাংক, টাকা বসছে নগদের ঘরে, লেখা নগদ, টাকা বসছে ব্যাংকের ঘরে। টোটাল কাজটাই উল্টা পাল্টা করছে। বলো তো বুঝতে পারছো কিনা। বলো তো বুঝতে পারছো কিনা ভাই, কন্ট্রাইন্টিটা বুঝতে পারছো কিনা বলো, কন্ট্রাইন্টিটা বুঝতে পারছো কিনা বলো। এই যে 25 তারিখেরটা বুঝতে পারছো কিনা বলো। তারপরে আসো 28 তারিখ। 28 তারিখ দেখো ব্যাংক হতে উত্তোলন 30,000 টাকা। ভাই কন্ট্রাইন্টি তুমি চিনবা কিভাবে, যেই লেনদেনটা একই সঙ্গে নগদ এবং ব্যাংক উভয়কে প্রভাবিত করে ওইটাই কন্ট্রাইন্টি। এটা ছাড়াও আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে ব্যবসায়ের টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রাইন্টি হয়, আবার ব্যাংক থেকে টাকা তুললে কন্ট্রাইন্টি হয়, সেটা ব্যবসায়ের জন্য। এই দুইটাই কন্ট্রাইন্টি। এই যে দেখছো এই দুইটাই সবসময় কন্ট্রাইন্টি হয়। এই যে এই দুইটাই সবসময় কন্ট্রাইন্টি হবে। এই যে দেখো ব্যাংকে জমা দেওয়া হলো 20,000, তাহলে এটা কন্ট্রাইন্টি হবে। কেন, তুমি জাবেদা করো। এই যে দেখো ব্যাংকে জমা দিছো, টাকাটা কোথায় গেছে, ব্যাংকে না। তাহলে এই যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার দেখেন এই যে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কন্ট্রাইন্টি। এটার জাবেদা কি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা কি হবে, এটা উল্টা বসবে। এই যে ব্যাংক ডেবিটে আছে না, তাহলে ক্রেডিট পাশে বসাবা, আর নগদ ক্রেডিটে আছে, ডেবিট পাশে বসাবা। টাকা হবে কত, 20,000। তাহলে দেখো কিভাবে বসাই, 28। এবার দেখো তুমি জাবেদাটা এই জায়গায় লিখো, এই যে তোমাকে বুঝাই। এই যে ব্যাংকে জমা দিছো, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট।
তো নগদান কোথায় আছে? ক্রেডিটে না? তাহলে নগদান বসবে ডেবিটে। ওকে, টাকা বসবে ব্যাংকের ঘরে। এই যে 20,000, এই জায়গায় নগদ লেখা, এই জন্য টাকা ব্যাংকের ঘরে বসছে। সেম ভাবে ব্যাংক আছে ডেবিট পাশে, তাই বসবে ক্রেডিট পাশে। এই জায়গায় লেখা ব্যাংক, তাই টাকা বসবে নগদের ঘরে। বলো কি সমস্যা? এই হচ্ছে কন্ট্রাএন্ট্রি। কন্ট্রাএন্ট্রিটা উল্টাপাল্টা বসবে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, একজনে প্রশ্ন করছো 12 নাম্বারটা বুঝো নাই। ভাই 12 তারিখেরটা কি বলছে? জনাব ফিজারের কাছ থেকে পাওনা 30,000 টাকা, 105 টাকা না, এটাকে টাইপিং ভুল হয়েছে। এটা হবে 10% বার্তায় পাওয়া গেল। তাহলে আমি তার কাছে পাইতাম কত? 30। এটাকে 10% করবা, করলে আসবে কত? 3,000। তার মানে এই 3,000 হচ্ছে বার্তা। কি বার্তা? নগদ বার্তা। তাহলে আমি এখন তার কাছ থেকে পাবো কত? 27,000। তাহলে এইটা তুমি প্রাপ্তির ঘরে লিখে দিবা। এই যে দেখো, আমি প্রাপ্তির ঘরে লিখে দিছি। এই যে 12 তারিখ, এই যে দেনাদার 27,000, বার্তার ঘরে 3,000। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার তুমি যোগ বিয়োগের পালা। এবার তুমি এই পাশের নগদ টাকাটা আগে যোগ করবা। নগদ টাকাটা আগে যোগ করলে কত হয় দেখো? 50,000। বলো তো কত হয়? 1,20,000, 27,000, একটু যোগ করো তোমরা, 29,000, 30,000, তাহলে হবে 2,56,000। এই টাকাটা তুমি এই জায়গায় লিখবা। লিখার পরে সেম এই টাকাটা তুমি এই পাশেও লিখবা, 2,56,000। লিখার পরে এই টাকা থেকে এটা বিয়োগ করবা। বিয়োগ করার পরে যেই টাকাটা কম আসবে ওইটা তুমি এই জায়গায় লিখবা, আর তার বরাবর তোমাকে লিখতে হবে ব্যালেন্স সিডি। আর অবশ্যই এটা লাস্টের তারিখ হবে। যেই টাকাটা শর্ট পড়বে ওই টাকাটার নাম হবে ব্যালেন্স সিডি। এই সিডিটা তার উল্টা পাশে পরবর্তী মাসের 1 তারিখে তার নাম হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে হচ্ছে ব্রড ডাউন, আর সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন। এরপরে আমরা ব্যাংকের টাকাটা যোগ করব। ব্যাংকেরটা যোগ করলে হবে 60,000। এই 60,000 আমি এই পাশে লিখব। 60,000 থেকে 30,000 বাদ দিলে আর থাকবে কত? 30,000 টাকা। এই যে ব্যালেন্স সিডি লিখছো আর লেখা লাগবে না। এই সিডিটা এই পাশে বিডি হবে, জাস্ট ওই টাকাটা এই জায়গায় লিখে দিব। বলো তো বুঝতে পারছো কিনা? আর বাট্টার টাকার কোনো সিডি বিডি নাই। বাট্টার ঘরে যেটা আছে জাস্ট সেটা নামাই দিবা। বাট্টার ঘরে যেটা আছে সেটা নামাই দিবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? আপনারা যারা ক্লাসে আছেন একটু একটু যারা ক্লাসে আছেন অবশ্যই একটা করে লাইক দিবেন প্লিজ, আর একটা করে শেয়ার করার জন্য আমি বলেছিলাম। যে আগামীকাল এমসিকিউ নিব, আগামীকাল রাতে আমরা এমসিকিউ নিব। বুঝতে পারছেন কিনা বলেন তো? বুঝতে পারছেন কিনা বলেন তো? লাস্টেরটা আবার বুঝান ভাই। লাস্টের কি বুঝাবো? লাস্টেরটা কি বুঝাবো? যেই পাশের টাকাটা বড় সেটা আগে যোগ করব। এই যোগফলটা আমি এই পাশে লিখব। এবার এই যোগফল থেকে এই টাকাগুলো বিয়োগ করার পরে যেটা আসবে এটাই ব্যালেন্স সিডি। অর্থাৎ যেই টাকাটা শর্ট ওইটাই ব্যালেন্স সিডি। আচ্ছা, এরপরে সেম ব্যাংকেরটা যোগ করব। যেই পাশেরটা বড় সেটা যোগ করে লিখব। তার থেকে বাদ দেওয়ার পরে যেটা শর্ট সেটা সিডি। এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে হবে ব্যালেন্স বিডি। $30,000 আসছে কোথায় থেকে? হায় রে আল্লাহ, এই 60,000 থেকে এই 30,000 বিয়োগ করলে এই জায়গায় কয় টাকা শর্ট পড়বে? এই জায়গায় কি 30,000 টাকা শর্ট পড়বে না? এই যে 30,000 টাকা,
সারা বছর আমার মনে হয় বইয়ের ধারে কাছেও গেছো কিনা সম্ভাবনা আমার আমার মনে হয়। এইভাবে ক্লাস করলে 5 বছর লাগবে অঙ্ক সমাধান করতে, তারপরও অঙ্ক শেষ হবে না। এবার দেখেন রাজশাহী বোর্ড 22, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন রাজশাহী বোর্ড 22, খেয়াল করেন রাজশাহী বোর্ড 22, না 2 গড়া লেনদেনে বার্তা আসে না। দেখেন প্রদত্ত বার্তার পরিমাণ বাইর করতে বলছে। প্রদত্ত বার্তা এটা একটা নগদ বার্তা, অর্থাৎ যেই ছাড়টা আপনি দিবেন ওইটা হচ্ছে প্রদত্ত বার্তা, এটা আমাদের জন্য ব্যয়, অর্থাৎ বার্তা খরচ। প্রদত্ত বার্তা এটা আমাদের জন্য ব্যয়, প্রদত্ত বার্তা এটা আমাদের জন্য কি একটা ব্যয়। তাহলে দেখেন তো এই জায়গায় দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় আমি দেনাদারকে ছাড় দিছি এমন এন্ট্রি আছে কিনা? দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময়, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় দেনাদারকে ছাড় দিছি এমন এন্ট্রি আছে কিনা এই জায়গায় খুঁজেন। এই যে দেখেন আছে, দেখছেন 22 তারিখ পল্লবকে 5% বার্তা মঞ্জুর করে তার নিকট থেকে 2850 টাকার চেক পাওয়া গেল। তাহলে বলেন তো এই জায়গায় বার্তা কয় টাকা? এই জায়গায় বার্তা কয় টাকা বলেন? এই যে 2850 টাকার আমি চেকটা যে পাইছি, এই টাকাটার মধ্যে বার্তার টাকা নাই, কারণ বার্তা বাদ দেওয়ার পরেই তার কাছ থেকে এই টাকাটা পাইছি। তাহলে বার্তার টাকা কত? এটা বাহির করতে গেলে আমি এটাকে 5 দিয়ে গুণ দিব, 95 দিয়ে ভাগ দিব, তাহলে বার্তার টাকাটা আপনি পেয়ে যাবেন। বলেন বার্তার টাকা কত? এই যে 2850 গুণন 5 ভাগ 95, তাহলে আসবে 150 টাকা। তাহলে এই 150 টাকা হচ্ছে আমরা তাকে ছাড় দিছি, এই 150 টাকায় হবে প্রদত্ত বার্তা, কারণ আমি তার কাছ থেকে টাকাটা পাওয়ার সময় তাকে আমি ছাড় দিছি 150 টাকা। জি, এটার পরে আমি ব্যাংক সমন্বয় করাবো, এটার পরে আমি ব্যাংক সমন্বয় করাবো, যাদের ইচ্ছা থাকবা, না থাকলে নাই। কারণ যেহেতু একটা সমস্যা হয়েছে তাই আমরা তখন সবগুলো অঙ্ক করতে পারিনি। ওকে, দেখো কিভাবে করবা। তারিখ, বিবরণ, টাকা টাকা, 22 তারিখের এন্ট্রিটা লিখবা, তারপর এই জায়গায় লিখবা প্রদত্ত বার্তা। চাইলে তুমি এই জায়গায় দেখাইতে পারো, একশো পঞ্চাশ, এটাই উত্তর। বলো ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা বলো, বলো তো বুঝতে পারছো কিনা? ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা বলো, ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো কিনা বলো প্লিজ। এবার দেখো খ নাম্বার কি বলছে। মে মাসের একটি 3 ঘরা নগদান বই তৈরি করতে বলছে, 3 ঘরা নগদান বই তৈরি করতে বলছে। দেখেন এটা ছোট আছে, তাড়াতাড়ি হবে, আমি করিয়ে দিচ্ছি। আবার খেয়াল করেন, যারা 3 ঘরা নগদান বইটা তখন বুঝেন নাই, এখন আবার একটু খেয়াল করেন। এতগুলো প্রশ্ন কেউ করাবে না, আমরা তো করিয়ে দিচ্ছি যেন আপনার প্র্যাকটিস হয়, কিন্তু আপনি তো মনোযোগী না। তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তা, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা,
ব্যাংক টাকা, বাট্টার টাকা। তাই তোমরা একটু মনোযোগী হও প্লিজ। তারিখ, এই গড়টার নাম হবে প্রাপ্তি। রশিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা। এটা ক্রেডিট পক্ষ। হ্যাঁ, আর এটা হচ্ছে ডেবিট পক্ষ। সেম থিং করে নগদান বই। এবার আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ বিবরণ দিলেও হবে, কোনো সমস্যা নেই, বিবরণ দিলেও হবে। 3 গড় নগদান বইয়ের 1 তারিখের লেনদেনটাকে ব্যালেন্স বিডি দিয়েও লেখা যায়, মূলধন দিয়েও লেখা যায়। কিন্তু এটা আমি কি দিয়ে লিখবো দেখো তো, এই জায়গায় স্পষ্ট বলা আছে, এই যে দেখছো, ব্যাংক জমা 80,000 টাকা, নগদ উদ্বৃত্ত 30,000 টাকা। এই জায়গায় কোথাও কিন্তু বলে নাই যে আমি ব্যবসা শুরু করছি। যদি ব্যবসা শুরু করছি বলতো তাহলে মূলধন দিয়ে লিখতাম। যেহেতু ব্যবসা শুরু করছি বা ব্যবসা আরম্ভ করছি এইগুলো বলা নাই, তাহলে তোমাকে ধরে নিতে হবে এই দুইটা হচ্ছে উদ্বৃত্ত, এটাকে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। তাহলে তুমি 1 তারিখের এন্ট্রিটাকে অবশ্যই সালটা লিখে নিবা, এই জায়গায় দিতে হবে ব্যালেন্স। দেখছো, ব্যালেন্স বিডি। এবার ব্যালেন্স বিডি দিয়া দেখো, নগদ 30,000, ব্যাংক জমা 80,000। তাহলে নগদেরটা নগদের ঘরে, ব্যাংকেরটা ব্যাংকের ঘরে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এরপরে আসো 5 তারিখ, 6% বাট্টায় নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। এই যে আমি নগদে পণ্য ক্রয় করলাম 25,000 টাকা, এটা কিন্তু আসবে, কিন্তু তার সাথে 6% বাট্টা আছে। তাহলে এই 6% বাট্টা আগে তোমাকে ধরতে হবে। তাহলে 25,000 টাকার 6% কত বলো তো দেখি তোমরা? 1500 টাকা। এই 1500 টাকা তোমাকে বাদ দিতে হবে। বাদ দিলে থাকবে কত? এই যে দেখো, 25,000 থেকে বাদ দিবা 1500, তাহলে থাকবে 23,500। এই 23,500 টাকা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবার দেখো, এবার দেখো, তাহলে আমরা নগদে পণ্য ক্রয় করছি কত? 25,000। কিন্তু আমি 25,000 টাকা কিন্তু লিখতে পারবো না, লিখবো 23,500। কোথায় লিখবো? প্রদানের ঘরে। কেন প্রদানের ঘরে লিখবো? ওই যে ক্রয় করছি, টাকা চলে গেছে, তাহলে এই জায়গায় লিখবো ক্রয় হিসাব, নগদের ঘরে লিখবো 23,500। আর এই যে 1500 টাকা বাট্টা, ওই টাকাটা তুমি বাট্টার ঘরে লিখবা না। কার ঘরে লিখবা না? বাট্টার ঘরে লিখবা না। ওকে, এই যে দেখো, 5% বাট্টায় নগদে পণ্য ক্রয়, 5% বাট্টায় নগদে পণ্য ক্রয়। ওকে, এবার বুঝতে পারছো কিনা বলো। 9 তারিখ, চেক মারফত বিজ্ঞাপন ব্যয় পরিশোধ 2,000 টাকা। 9 তারিখ, বুঝি নাই, তোমরা আমাকে একটু বলবা কোশ্চেনটা কি হয়েছে। এই জায়গায় তো এই যে 5% বাট্টা, 25,000 টাকার পণ্য ক্রয়, এটাতে কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাও প্লিজ।
তোমরা আমাকে একটু জানাও। আচ্ছা 25,000 টাকা 5%। আসো আসো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। 1250, সরি 1250 হবে। হ্যাঁ, এবার 1250 বাদ দিতে হবে। তাহলে 25,000 টাকা থেকে 1250 বাদ দিব, তাহলে থাকবে 23,750। 23,750 এখন কি ঠিক আছে? ওকে, সরি, এটা আমার মিস্টেক ছিল। ওকে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা এই জায়গায় যে টাকাটা লিখছি ওটা একটু পরিবর্তন করে দেই। এই যে 23,750, আর ওই যে 1250 টাকা যেটা আসছে, এই টাকাটা তোমরা কিন্তু আবার এই জায়গায় লিখো না, কারণ এটা কারবারি বাট্টা। কারবারি বাট্টার কাজ হচ্ছে মূল টাকা থেকে বাট্টার টাকা বাদ দিতে হবে, কিন্তু বাট্টার ঘরে দেখানো যাবে না। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? কারবারি বাট্টার কাজ হচ্ছে মূল টাকা থেকে বাট্টার টাকাটা বাদ দিতে হবে, কিন্তু বাট্টার ঘরে দেখানো যাবে না। এখন বলো ঠিক আছে কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার চেক মারফত বিজ্ঞাপন ব্যয় পরিশোধ 2,000 টাকা, 9 তারিখ। এটা আমার জন্য ব্যয়, অর্থাৎ টাকা কমে গেছে। তাহলে প্রদানের পাশে লিখতে হবে চেক মারফত। বলছে মারফত মানে মাধ্যম, তাহলে টাকাটা কোত্থেকে কমবে? ব্যাংক থেকে কমবে। চেক মারফত কি? মারফত মানে মাধ্যম। মারফত মানে কি? মাধ্যম। এরপরে আসো ব্যাংক হতে উত্তোলন, এটা কিন্তু কন্ট্রাইন্টি। দেখছো, ব্যাংক হতে উত্তোলন এটা কিন্তু কন্ট্রাইন্টি। এই যে ব্যাংক হতে উত্তোলন এটা হচ্ছে কন্ট্রাইন্টি। এই যে, তাহলে ব্যাংক হতে উত্তোলন এটা যেহেতু কন্ট্রাইন্টি, যাবে কি? নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে এটাকে উল্টাইয়া বসাই দিবা। এই যে দেখছো, ব্যাংক হতে উত্তোলন এটা একটা কন্ট্রাইন্টি, এটা একটা কি? কন্ট্রাইন্টি। তাহলে আসো এটা আমরা বসাবো কিভাবে? ব্যাংক থেকে উত্তোলন করছি। আসো যাবে দাঁড়া, এই যে নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু ক্রেডিটে আছে, এটা ডেবিটে বসবে। এই জায়গায় লিখবা ক। এবার আসো টাকা কত? 10,000 টাকা, 14 তারিখ। এই যে লেখা ব্যাংক, টাকা বসবে নগদের ঘরে। নগদ কোথায় আছে? ডেবিটে। তাহলে লেখবা কই? ক্রেডিটে। এই জায়গায় ক লিখবা, টাকাটা বসবে ব্যাংকের ঘরে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা প্লিজ একটু বলো। এটা কি বুঝতে পারছো? 14 তারিখেরটা বুঝতে পারছো? 22 পল্লবকে 5% বাট্টা মঞ্জুর করে তার নিকট থেকে আমি কত টাকা পাইছি? এই যে 2850। তার মানে এই টাকাটার ভিতরে বাট্টার টাকা নাই, বাট্টার টাকাটা হাইড করা আছে। যদি কোনো মূল টাকা থেকে বাট্টার টাকা বাদ দেওয়া থাকে, তাহলে বাট্টার টাকা বাহির করার জন্য এই যে যেই পার্সেন্টটা দেওয়া আছে ওই পার্সেন্টের সংখ্যাটা দ্বারা গুণ করবা। এবার এই সংখ্যাটা 100 থেকে বিয়োগ করে তারপরে যেটা থাকবে সেটা দ্বারা গুণ দিবে। এই যে 5%, পার্সেন্ট মানে 100, অর্থাৎ 100 টাকার মধ্যে বাট্টা 5 টাকা বাদ দেওয়া আছে, তাহলে বাকি আছে কত? 95। তাহলে 95 দ্বারা তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে বাট্টা হবে কত? 150, যেটা আমি কতে বাহির করছি। এবার আমরা যেহেতু পাইছি, তাহলে এটা প্রাপ্তির পাশে বসবে। কোথায় বসবে? প্রাপ্তির পাশে। তাহলে চলো আমরা প্রাপ্তির পাশে লিখব। আমরা কার কাছ থেকে পেয়েছি? দেনাদারের কাছ থেকে পেয়েছি। তাহলে দেনাদার হিসাব লিখে আমরা দেনাদারের কাছ থেকে চেক পেয়েছি 2850, আর 150 হচ্ছে বাট্টা। এই বাট্টাটা কিন্তু বসবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে আসো বিনামূল্যে পণ্য বিতরণ 600 টাকা, এটা আসবে না। বিনামূল্যে পণ্য বিতরণ 600 টাকা এটা কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ এটা একটা অনগদ লেনদেন।
অনগদ লেনদেন নগদান বইতে আসে না। তুমি জাবেদা করো বিনামূল্যে পণ্য বিতরণ করি আমরা কিসের জন্য? বিজ্ঞাপনের জন্য। তাহলে আমরা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট, পণ্য বিতরণ করছি তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট। এই যে দেখো এটার ভিতরে কিন্তু কোথাও নগদ নাই, তাহলে এটা অবশ্যই অনগদ লেনদেন, এটা নগদান বইতে আসবে না। বাস শেষ, আর কোনো এন্ট্রি নাই। এবার যোগ বিয়োগ করতে হবে। তখন যারা যোগটা বুঝো নাই এখন একটু দেখো অনগদ লেনদেন কোনগুলো? যেই লেনদেনগুলোর ফলে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়বেও না কমবেও না, যেমন অবচয়, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য, এই জিনিসগুলো। এবার যোগ করো, এই জায়গায় হচ্ছে 40,000, এই 40,000 এই জায়গায় লিখো। এবার এই 40,000 টাকা আমি আবার এই পাশেও লিখে ফেলবো, এই যে এই পাশে। এবার 40,000 থেকে আমি ওটা বাদ দিব, এই যে এটা বাদ দিবা, 23,750 বাদ দেওয়ার পরে যে টাকাটা শর্ট আসবে এইটা এই জায়গায় লিখবা 16,250, আর এইটার বরাবর তোমাকে লিখতে হবে ব্যালেন্স সিডি, আর অবশ্যই এটা লাস্টের তারিখে দিবা। ওকে, এরপরে ব্যাংকেরটা যোগ করো, ব্যাংকেরটা যোগ করো 80,000, 2,850, তাহলে হবে 82,850। এবার এই টাকাটা এই জায়গায় 82,850। এবার এটা থেকে এই টাকাগুলো বিয়োগ করো, কত? 12,000 বিয়োগ করলে হবে 70,850, 70,850। এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। যেহেতু তুমি সিডি একবার লিখছো আর লেখার দরকার নেই। এবার এই সিডিটা তার উল্টা পাশে পরবর্তী মাসের 1 তারিখে তার নাম দিবা ব্যালেন্স বিডি, অর্থাৎ যেই মাসের অঙ্ক করি তার পরবর্তী মাসের 1 তারিখ হবে 16,250, 70,850। আচ্ছা, আমরা কোন মাসের অঙ্ক করি একটু দেখে নিই। আমরা অঙ্ক করি মে মাসের, তাই না? তাহলে মের পরে কি? জুন। তাহলে এই জায়গায় লিখবা জুনের 1 তারিখে। বলো তো বুঝতে পারছো কিনা? আর বাট্টার ঘরে যেটা আছে সেটা বাট্টার কোনো সিডিবিডি হবে না, বাট্টার কোনো সিডিবিডি হবে না। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো করো, পরীক্ষায় কিন্তু আসবে। দেখো যে পরীক্ষাগুলো খারাপ দিছো গ্রুপের সাবজেক্টগুলো একটু ভালো করে দাও যেন A+টা থাকে। বলো এটা বুঝতে পারছো কিনা? 9 তারিখেরটা আবার বুঝিয়ে দেন। এই বেটা তোর ঘুমাইলে মন চাইলে তুই ঘুমা, আমি ঘুমাবো না, আমি পড়াবো। ফাহাদ তোর কিন্তু গারামো আমি। দেখো 9 তারিখ চেক মারফত বিজ্ঞাপন ব্যয় পরিশোধ। এই যে বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করছি আমি চেকের মাধ্যমে, এর ফলে কি আমার ব্যাংকের থেকে টাকা কমে গেছে না? তাহলে এটা নগদান বইতে আসবে। নগদে করলেও হবে, চেকের মাধ্যমে করলেও হবে, কারণ চেক এটাও নগদ টাকার শামিল। চেকে কোনো লেনদেন করলে ওই লেনদেন নিষ্পত্তি হয়ে যায়, তার মানে চেকের জিনিসটাও কিন্তু নগদের ভিতরেই অন্তর্ভুক্ত। তাই চেকে করলেও নগদান বইতে আসবে, নগদে করলেও আসবে। বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো গ নম্বরে বলছে নগদ প্রদান জাবেদা তৈরি করো। যারা নগদ প্রদান জাবেদাটা তখন বুঝো নাই, এখন একটু মনোযোগ দিয়ে বুঝো। আমি আবার বুঝাই দিচ্ছি। এবার দেখো নগদ প্রদান জাবেদাটা দেখো, যারা নগদ প্রদান জাবেদা বুঝো নাই এখন দেখো, আমি আবার বুঝাচ্ছি। গড়টা দেখো। আচ্ছা, প্রথমে লিখবা তারিখ, এই জায়গায় বিবরণ দিবা না, কারণ এটা বিশেষ জাবেদা, বিশেষ জাবেদার পরে বিবরণ হয় না।
খেয়াল করো, নগদ প্রদান জাবেদাটা খেয়াল করো, তোমাদের পরীক্ষায় নগদ প্রদান জাবেদা আসবে প্লিজ। আচ্ছা, আমরা যদি কোনো কিছু নগদে প্রদান করি তাহলে নগদ কথাটা কই থাকে বলো তো? মনে করো নগদে ক্রয় করছি, জাবেদা কি করতাম? নগদে আমরা পণ্য ক্রয় করছি, তাহলে জাবেদা আমরা কি করব বলো? তখন কিন্তু আমরা জাবেদা এইভাবে করব, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, তাই না? আমরা পাওনাদারকে পরিশোধ করছি, আমরা জাবেদা কি করতাম? পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট। আমরা বেতন দিছি, আমরা জাবেদা কি করব বলো তো? বেতন ডেবিট নগদান ক্রেডিট। অর্থাৎ নগদ প্রদানের ক্ষেত্রে দেখো নগদ কথাটা সবসময় ক্রেডিট পাশে থাকে, তাহলে এই নগদ কথাটা সবসময় কই থাকবে? ক্রেডিট পাশে। এবার যে মাধ্যমে আমি টাকাটা দিচ্ছি তারা কোথায় আছে? ডেবিট পাশে না? তো আমি কিন্তু যেই জায়গায় টাকাটা দিচ্ছি ওই নামগুলো এই জায়গায় লিখবো, তাই এই জায়গায় তুমি লিখতে হবে ডেবিট হিসাব খাত। দেখো এই জায়গায় কেন ডেবিট হিসাব খাত লিখতে হয়, এটার ব্যাখ্যাটা আমি তোমাকে বুঝাইলাম। এরপরে আমরা দিব তারিখ। দেখো তারিখের পরে বিবরণ হবে না, তারিখের পরে বিবরণ হবে না। সূত্র, এবার আমি যেহেতু নগদ প্রদান করতেছি তাহলে নগদ কথাটা অবশ্যই ক্রেডিট পাশে থাকবে। নগদ যেদিকে যায় বাটটাও সেদিকে যায়। ওকে, এবার কি কি করলে নগদ টাকা চলে যায়? ক্রয় করলে, তাহলে ক্রয় ডেবিট পাশে থাকবে। তারপরে ক্রয় যেদিকে যাবে পাওনাদারও সেদিকে যাবে, তাই পাওনাদারও ডেবিট পাশে থাকবে। তারপরে এতগুলো ঘর না দিয়ে তুমি আরেকটা ঘর দিতে পারো অন্যান্য। এই হচ্ছে নগদ প্রদান জাবেদা। বলো তো বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে নগদ প্রদান জাবেদা। এবার যেই এন্ট্রিগুলোর মাধ্যমে তোমার কাছ থেকে টাকা চলে যাবে, সেটা হোক নগদে সেটা হোক চেকে, সেটাই নগদ প্রদান জাবেদায় আসবে। তাহলে আসেন দেখি আমরা কোন এন্ট্রিগুলো। এই জায়গায় দেখেন, এই যে 6 তারিখেরটা 5% বাট্টায় নগদে পণ্য ক্রয়, তাহলে এই জায়গায় সালটা লিখবেন। আপনি ক্রয় করছেন তাহলে আপনি এই জায়গায় লিখবেন ক্রয়। অনেক জায়গায় দেখবেন ক্রয় না লিখে শুধু এভাবে একটা দাগ দিয়ে রাখে, দাগ দিলেও হবে, সমস্যা নাই। এবার এই 25,000 টাকার উপরে আপনি ধরবেন 5%, তাহলে আসবে 1250। 1250 যদি আপনি 25,000তে বাদ দেন তাহলে থাকবে কত? 23,750। এই 23,750 আপনি নগদের ঘরে লিখবেন আর অন্যান্যর ঘরে ক্রয়ের ঘরে লিখবেন। এবার বাট্টার টাকাটা খবরদার বাট্টার ঘরে লিখবেন না। কেন লিখবেন না? কারণ এটা কারবারি বাট্টা ভাই, কারবারি বাট্টা, এটা কোনো লেনদেন না, যার কারণে কারবারি বাট্টাটা এই জায়গায় লিখা যাবে না। ওই যে 1250 টাকা যেটা আসছে ওইটা বাট্টার ঘরে লিখতে পারবেন না। এই বাট্টার ঘরে শুধুমাত্র নগদ বাট্টা যেটা সেটাই বসবে, আর কিচ্ছু বসবে না। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এত কষ্ট করে রাতে ক্লাস নিচ্ছি, আপনারা একটু লিঙ্কটা শেয়ার করলেই পারেন। ফাহাদ, তোর বাসা আমার বাসার সামনে মনে হয়, তোরে মারবো আমি। এরপরে দেখো চেকের মাধ্যমে বিজ্ঞাপন ব্যয় পরিশোধ, এটা আসবে। এই যে চেক মারফত বিজ্ঞাপন ব্যয় পরিশোধ, এটা আসবে। তাহলে এই জায়গায় লিখবা বিজ্ঞাপন। ওকে, চেক মারফত বিজ্ঞাপন, এই যে দেখো এই যে 2000 টাকা, এটা কিন্তু আসবে। এবার ক্রেডিট পাশে যেহেতু ব্যাংকের গণনায়, তাই চেকের টাকাটাও নগদের ঘরে বসবে। আর বিজ্ঞাপন এটা কোন পাশ? ডেবিট হিসাব খাত, তাই ডেবিট দিকে কি বিজ্ঞাপন আছে? নাই। তাহলে তার টাকা কার ঘরে বসবে? অন্যান্যর ঘরে বসবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? 9 তারিখ গেল।
এরপরে আসো, আর কোনো এন্ট্রি নাই। এই যে দেখছো 14 নম্বরটা, এটা কন্ট্রাএন্ট্রি। কন্ট্রাএন্ট্রি কখনো নগদ প্রাপ্তি প্রদানে বসে না। আর এই যে পল্লবকে 5% বার্তা মঞ্জুর করে তার নিকট থেকে এই টাকাটা পাওয়া গেল, তার মানে এটা আমি পাইছি, এটা প্রাপ্তির ঘরে বসতো। তো এই জায়গায় তো আমরা প্রাপ্তি করতেছি না, নগদ প্রদান করতেছি, হবে না। তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা তো আসবেই না, কারণ এটা অনগদ। বাদ, তাহলে এই দুইটাই শেষ, এই দুইটাই, আর কোনো এন্ট্রি নাই। এখন বলো তোমরা বুঝতে পারছো কিনা? মনোযোগ দিলে ঠিকই বুঝতে পারবা, আর মনোযোগ না দিলে কিচ্ছুই হবে না। এবার জাস্ট যেই ঘরে যেই টাকাটা আছে যোগ করে দিবেন। দেখেন বুঝতে পারছেন কিনা ভাই, বলেন বুঝতে পারছেন কিনা প্লিজ। এবার উত্তর দেন যে বুঝতে পারছেন কিনা। নগদ প্রদান জাবেদাটা বুঝতে পারছেন কিনা? এবার আপনারা আমাকে একটু বলেন, নগদ প্রদান জাবেদা বুঝতে পারছেন কিনা? নগদ প্রদান জাবেদা বুঝতে পারছেন কিনা প্লিজ? নগদ প্রদান জাবেদা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। নগদ প্রদান জাবেদা বুঝতে পারছেন কিনা? আপনারা যারা ক্লাসে আছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন প্লিজ। বলেন নগদ প্রদান জাবেদাটা বুঝতে পারছেন কিনা? এবার আসেন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। আসেন দেখেন সবাই ব্যাংক সমন্বয় বিবরণী বাইর করেন। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়টা করব প্লিজ। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়টা করব। এবার দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী বা ব্যবসায়ী। আর ব্যাংক বই প্রস্তুত করে ব্যাংক। এবার দেখেন ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ বাহির করতে বলছে, অর্থাৎ যেই এন্ট্রিগুলোর মাধ্যমে ব্যাংক টাকা আদায় করতে পারছে ওইগুলো খুঁজে বাহির করতে বলছে, তাই না? একটু খুঁজো, ব্যাংক কোন এন্ট্রিগুলোর মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে। ব্যাংক কোন এন্ট্রিগুলোর মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে বলো। ব্যাংক কোন এন্ট্রিগুলোর মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে একটু খেয়াল করো। এই যে দেখো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এটার মানে কি? এটার মানে হচ্ছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, এটা ব্যাংক আদায় করছে, আমি লিখি নাই। তাহলে এই জায়গায় বলছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ, তাহলে অবশ্যই এটা আসবে। তারপরে দেখো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4000 টাকা, এটাও কিন্তু ব্যাংক আদায় করছে, এটাও কি ব্যাংক আদায় করছে। তারপরে দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা তো ব্যাংক টাকা কেটে নিছে, আদায় করে নাই। মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরকৃত সুদ মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা প্লাস করছে। তাহলে এই তিনটা জিনিস আসবে, এই তিনটা জিনিস। এই যে দেখো এই 1500, এই 4000, এই 800, জাস্ট এই তিনটা তুমি যোগ করে দিবা, আর কোনো কিছু করা লাগবে না তোমার। এবার আসো জাস্ট আমরা ছোট্ট করে একটা ঘর আঁকবো। বিবরণ টাকা টাকা, এ জায়গায় তারিখের গড় দেওয়ার দরকার নাই, জাস্ট বিবরণ টাকা টাকা দিলে হবে। আর যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি তারিখ দিব, এই জায়গায় তো তারিখ নাই, তখন তোমাকে দিতে হবে ক্রমিক নং। কি দিতে হবে? ক্রমিক নং। ক্রমিক নং, বিবরণ টাকা টাকা। চাইলে ক্রমিক নংটা না দিলেও পারো। এবার 2 তারিখে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, জাস্ট ওই কথাটা তুমি এই জায়গায় লিখবা, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে কয় টাকা? 1500 টাকা। তারপরে
দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে, তো দেনাদার যদি ব্যাংকে জমা দেয়, তাহলে টাকা ব্যাংকে বাড়বে 4,000। লাস্ট আরেকটা, ব্যাংক সুদ মঞ্জুর করছে, এই যে 800 টাকা, 800 টাকা। আমরা একটু দেখে নিই, ব্যাংক সুদ মঞ্জুর করছে কয় টাকা। এই যে দেখো, ব্যাংক সুদ মঞ্জুর করছে 800 টাকা। বলো বুঝতে পারছো কিনা, এবার বলো বুঝতে পারছো কিনা, এবার বলো বুঝতে পারছো কিনা। তাহলে টোটাল টাকা হবে 6,300। এই টাকাটা হচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করছে। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো কিনা এখন আমাকে বলো, বলো এটা বুঝতে পারছো কিনা প্লিজ, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই যে দেখো ভাই, ব্যাংক সমন্বয় থেকে একটা কোশ্চেন আসবে এবং সেটা হবে সবচেয়ে সহজ, তুমি খুব তাড়াতাড়ি দিতে পারবে। এই জায়গায় দেখছো, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ যেই লেনদেনগুলোর মাধ্যমে ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে, শুধুমাত্র ওই লেনদেনগুলো এই জায়গায় তুলে ধরতে হবে। তাহলে সেই জিনিসগুলোই কিন্তু আমি এই জায়গায় তুলে ধরছি। বলো ভাই, ব্যাংক চার্জ, ব্যাংক ধার্যকৃত চার্জ, এটার ফলে কি টাকা বাড়ে? বলো তো, এটার ফলে কি টাকা বাড়ে? না, এটার ফলে টাকা বাড়ে না, এটার ফলে টাকা কমে। তো এই জায়গায় তো করছে আদায়কৃত। আদায় মানে কি? ব্যাংক টাকা আদায় করছে আমার অ্যাকাউন্টে, মানে আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করছে, ওই লেনদেনগুলো লিখতে বলছে। যেটার মাধ্যমে কমাইছে ওইটা লিখতে বলে নাই। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন 2, 4, 5 এই দফাগুলোর জাবেদা দিতে বলছে। মনে রাখবা, ব্যাংক সমন্বয় বিবরণীতে, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি ওই লেনদেনগুলোর জাবেদাই দিব যে লেনদেনগুলো আমানতকারীর বইতে লিপিবদ্ধ নাই। ব্যাংক সমন্বয় বিবরণীতে যতগুলো লেনদেন থাকে সবগুলোর জাবেদা দিতে হয় না, ওই লেনদেনগুলোর জাবেদা দিতে হয় যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ নাই। তাহলে এই জায়গায় দেখো, নগদান বইতে লিপিবদ্ধ নাই কোনগুলো? এই যে 2 তারিখেরটা বলে দিছে, এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এটার জাবেদা দিতে হবে। কি দিতে হবে? জাবেদা। ব্যাংক সমন্বয় বিবরণী সবচেয়ে সহজ। এবার আসো, জাবেদাটা কিভাবে দিবা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। ঠিক জাবেদার একটা গড় আঁকবা। বলো জাবেদার গড় সংখ্যা কয়টি? এমসিকিউতে আসতে পারে। জাবেদার গড় সংখ্যা কয়টি বলো তো? 5টি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বলো জাবেদার গড় কয়টি? সবাই বলো জাবেদার গড় কয়টি? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার আমরা এই জায়গায় সালটা লিখবো। জাবেদায় তোমরা সাল লিখো না কিন্তু, 2023 30শে জুন এই কথাটা এই জায়গায় লিখতে হবে কিন্তু। 2023 জুন 30 লিখার পরে তারপরে 2 নম্বর এন্ট্রির জাবেদা করতেছি। 2 নম্বর এই জায়গায় ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, তাহলে টাকাটা কোথায় বাড়ছে? ব্যাংকে বাড়ছে। তাহলে আমরা এই জায়গায় জাবেদাটা করব ব্যাংক হিসাব ডেবিট। কিসের জন্য ব্যাংকে টাকা বাড়ছে? বিনিয়োগের সুদের জন্য। তাহলে আমরা লিখব বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, কারণ এটা আমার জন্য আয়। আয় সবসময় ক্রেডিট দিকে বসবে। এবার যদি কারণ চায় তাহলে কারণ দিবা, আর যদি বলে ব্যাখ্যা ব্যতীত তাহলে কারণ দেওয়া লাগবে না। কারণ কি? কারণ ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে। টাকা কত? 1500 লিখে দিবা। বলো জাবেদাটা বুঝতে পারছো কিনা?
বলো জাবেদাটা বুঝতে পারছো কিনা, বলো জাবেদাটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু বলো। তোমরা কি জাবেদাটা বুঝতে পারছো? তোমরা কি জাবেদাটা বুঝতে পারছো? এরপরে আসো, এই যে 4, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি, বইলা দিছে, দেখছো? আচ্ছা, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে, তাহলে টাকাটা কোথায় বাড়ছে? ব্যাংকে। তাহলে আমি লিখব ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, কারণ দেনাদারের পরিমাণ কিন্তু কমে গেছে। টাকা হবে 4000। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। তারপরে 5 তারিখ, এই 5 নম্বরে 2টা এন্ট্রি, এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও মঞ্জুরকৃত সুদ। তো প্রথমে তোমাকে 2টা এন্ট্রির জন্য 2টাই জাবেদা দিবা তুমি। হ্যাঁ, এই যে দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক চার্জ ধার্য করছে, এর ফলে আমার ব্যাংকের টাকা কমে গেছে, এটা আমার জন্য ব্যয়, তাহলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংকের টাকা কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, টাকাটা কত আমরা একটু দেখে নেই। টাকাটা কত বলো? টাকাটা হচ্ছে 300 টাকা। ওকে, এরপরে সেম 5 তারিখে আরো একটা ব্যাংক সুদ মঞ্জুর করছে। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে টাকাটা কোথায় বাড়বে? ব্যাংকে, কারণ ব্যাংক তোমাকে সুদ দিলে কিন্তু নগদে দিবে না, তোমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ওই জায়গায় টাকাটা বাড়বে। তাহলে ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। টাকা কত? 400। জাবেদার যোগফল নামাইলেও পারো, না নামাইলেও পারো, ইচ্ছা তোমার। বলো জাবেদাগুলো বুঝতে পারছো কিনা। জি, প্রাপ্য হিসাব না লিখে তুমি দেনাদার লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রাপ্য হিসাবকে তুমি দেনাদার লিখতে পারো, কোনো সমস্যা নেই। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো জাবেদাগুলো বুঝতে পারছো কিনা, বলো 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 জাবেদাগুলো বুঝতে পারছো কিনা, বলো। এরপরে আসো, আমাদেরকে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আচ্ছা ফাইন, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আর সেটা হচ্ছে একক জের পদ্ধতিতে। যেহেতু কোনো কিছু বলা নাই, তাহলে এই জায়গায় জের কয়টা দেওয়া আছে দেখো, একটা। যেহেতু জের একটা দেওয়া আছে, তাহলে তোমাকে একক জের পদ্ধতিতে, একক জের পদ্ধতির আরেকটা নাম হচ্ছে প্রচলিত জের পদ্ধতি। তাহলে আমি একক জের পদ্ধতিতে এখন একটা ব্যাংক সমন্বয় বিবরণী কি করব? প্রস্তুত করব। বলেন তো বুঝতে পারছেন কিনা। জি জি, কোনো সমস্যা নেই, আপনি তারিখ লেখার পরে ক্রমিক সংখ্যাটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন ব্যাংক সমন্বয় বিবরণীর ঘরটা দেখেন। বিবরণ, টাকা, টাকা। তাহলে আমরা লিখব বিবরণ টাকা, টাকা। আর অবশ্যই লিখে নেবেন প্রতিষ্ঠানের নাম, সাল, তারপরে আপনি লিখবেন একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা একক জের পদ্ধতি করতেছি, কেমন? এই অঙ্কটা শেষ করে আমরা আজকে শেষ করে দিব, তাহলে একটু ধৈর্য ধরুন প্লিজ। হ্যাঁ, ওকে, এবার আসো একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে তোমরা এই জায়গায় যারা আছো আমাকে একটু কমেন্ট করে বলো তো কারা কারা আমার ইউটিউব থেকে ব্যাংক সমন্বয় বিবরণী দেখছিলা। এই যে দেখো, সর্বপ্রথম যেই
যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে অঙ্ক করতে হবে। এই যে দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। এই যে দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, যে যেটা দেওয়া আছে এটা আগে লিখে নিতে হবে। বলো কারা কারা ইউটিউব থেকে ব্যাংক সমন্বয় বিবরণী দেখছো? এবার এই যেটা এই জায়গায় লিখো। নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। এই লাইনটা এই জায়গায় লিখে নিতে হবে। লিখার পরে এবার যে লেনদেনগুলো আছে ওই লেনদেনগুলোর মধ্যে হতে কিছু লেনদেন যোগের ঘরে বসবে, আর কিছু লেনদেন বিয়োগের ঘরে বসবে। এবার তোমাকে বুঝতে হবে এই লেনদেনটা যদি থাকে, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই লাইনটা থাকলে বলতো আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে? ব্যাংক সমন্বয় বিবরণীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে কে কার মতো হবে। অর্থাৎ তুমি ব্যাংকের অনুসরণ করবা নাকি ব্যাংক তোমাকে অনুসরণ করবে। টোটাল এই জিনিসটা বোঝার জন্য 4টা লাইনের প্রয়োজন। দেখো আমি লিখে দিচ্ছি সেই 4টা লাইন কি। এই যে দেখো 4টা লাইন কি, একটু খেয়াল করো। নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই লাইনটা দিয়ে যদি অঙ্ক শুরু হয়, এই লাইনটা দিয়ে যদি অঙ্ক শুরু হয় এবং তার সাথে আরেকটা আছে, এই যে দেখো ব্যাংক অথবা পাসবই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত, এই দুইটা লাইন দিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে আমি সবসময় ব্যাংকের অনুসরণ করব। আমি কার মতো হব? ব্যাংকের মতো হব। এটার মানে হচ্ছে ব্যাংক যদি টাকা বাড়ায় আমিও বাড়াবো, ব্যাংক যদি টাকা কমায় আমিও কমাবো। এবার দেখো আরো দুইটা লাইন, এবার এই দুইটা লাইনের উল্টা হবে। দেখো নগদান বই অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত, এরপরে ব্যাংক অথবা পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুইটা লাইন দিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংক কার মতো হবে জানো? আমার মতো হবে। অর্থাৎ আমি যদি টাকা বাড়াই ব্যাংকও বাড়াবে, আমি যদি কমাই ব্যাংকও কমাবে। এবার তোমরা যারা নতুন শিখতেছো এই জিনিসগুলো একটু খেয়াল করবা, প্রয়োজনীয় ইউটিউব থেকে ভিডিও দেখে নিবা। দেখো কে কার মতো হবে। এবার এই অঙ্কতে কোন লাইনটা দেওয়া আছে? এই যে এটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে এই যে দেখো তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মানে আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। এবার এই ডান হাতকে ধরবা নগদান বই আর এই বাম হাতকে ধরবা ব্যাংক বই। এই ডান হাতকে ধরবা নগদান বই, নগদান বইয়ের হিসাব অর্থাৎ যেটা আমি নিজে বাসায় সংরক্ষণ করি, আর ব্যাংক বইয়ের হিসাব যেটা ব্যাংক সংরক্ষণ করে। তুমি যখন ব্যাংকে টাকা হিসাব রাখো, তুমি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলো, তখন তুমি বাসায় বসে যেই হিসাবটা রাখো এটা নগদান বই। আর তোমার জন্য ব্যাংক তার ব্যাংকে যেই হিসাবটা রাখে সেটার নাম হচ্ছে ব্যাংক বই বা পাস বই। তাহলে এই ডান হাতকে ধরবা নগদান বই আর এই বাম হাতকে ধরবা ব্যাংক বই। এই ডান হাত
এই বাম হাতকে অনুসরণ করবে, অর্থাৎ বাম হাত উপরে গেলে ডান হাতও উপরে যাবে, বাম হাত নিচে গেলে ডান হাতও নিচে যাবে। এবার আসো, আমি ব্যাংকের মতো হব, এই চিন্তাটা ধরে অঙ্কটা তুমি সমাধান করো। ৮,০০০ টাকা ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ৩১শে ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৮,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে। অর্থাৎ তুমি তোমার পাওনাদারকে দুইটা চেক ইস্যু করছো, এই যে একটা ৮,০০০ আর একটা ৫,০০০ ইস্যু করার পর ৩১শে ডিসেম্বরের মধ্যে শুধু ৮,০০০ টাকার চেকটা পরিশোধ হয়েছে। এই যে দেখো ৮,০০০ টাকার চেকটা কি হয়েছে বলো তো, পরিশোধ হয়েছে। ৮,০০০ টাকার চেকটা পরিশোধ হয়েছে। এই যে ৫,০০০ টাকার চেক, এটা পরিশোধ হয় নাই, এটাই হচ্ছে গরমিল। মনে রাখবা, যেই টাকাটা গরমিল ওইটা নিয়ে কাজ করতে হবে তোমাকে। এই জায়গায় গরমিল হচ্ছে ৫,০০০ টাকা। কিভাবে, এই যে দেখো, তুমি পাওনাদারকে চেক দিছো, তোমার কাছে একজন ব্যক্তি টাকা পায়, তুমি তাকে টাকা না দিয়ে চেক দিয়ে দিছো দুইটা, একটা ৫,০০০ আর একটা ৮,০০০। তো চেক দেওয়ার পর তুমি তোমার হিসাব থেকে টাকা কি করছো, কমাই ফেলছো। তুমি কিন্তু দুইটা চেকের টাকা কমাইছো, আর ব্যাংক একটা চেকের টাকা কমাইছে, এই যে শুধু ৮,০০০ টাকা কমাইছে। তাহলে তোমার আর ব্যাংকের মধ্যে গরমিল কয় টাকা, ৫,০০০ টাকা না? তুমি ব্যাংকের চেয়ে ৫,০০০ টাকা বেশি কমাই ফেলছো। এখন তুমি কার মতো হবা, ব্যাংকের মতো। তাহলে ব্যাংক কোথায়, উপরে। তাহলে তোমাকে নিচ থেকে কি করতে হবে, উপরের দিকে উঠতে হবে। তাহলে বলো তো, এটা কি যোগের ঘর হবে না বিয়োগের ঘর হবে? বলো তো, বলো, এটা কি যোগের ঘর হবে না বিয়োগের ঘর হবে? এটা যোগের ঘর হবে। তাহলে এই যে ওই কথাটা এই জায়গায় লিখবা, এই জায়গায় ১ দিবা, দিয়ে ওই কথাটা লিখবা। এটা কয় নম্বর, ১ নম্বর ইন্টু, এই জায়গায় ১ দিবা, দিয়ে এই জায়গায় ৫,০০০ লিখবা। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তুমি ৮,০০০ টাকার এবং ৫,০০০ টাকার দুইটা চেক ইস্যু করছো। ইস্যু মানে তুমি পাওনাদারকে দিছো, দেওয়ার পর তুমি কিন্তু দুইটা চেকের টাকা কমাইছো, মানে নগদান বই, আর ব্যাংক কমাইছে একটা। তাহলে তোমার আর ব্যাংকের সাথে গরমিল কয়টা চেকের টাকা, একটা, সেটা হচ্ছে ৫,০০০। যেই টাকাটা গরমিল ওইটাই তোমাকে এখন কি করতে হবে, যোগ করে দিতে হবে, কারণ তুমি তো বেশি কমাই ফেলছো। এই যে তুমি কমাইছো দুইটা চেকের টাকা, ব্যাংক কমাইছে একটা, তারপরেও তুমি ব্যাংকের চেয়ে বেশি কমাইছো কত, ৫,০০০। এখন ব্যাংক তোমার উপরে না, তুমি তো ব্যাংকের মতো হবা, তাহলে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এরপরে দেখো ২ তারিখ, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১৫০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। নগদান বইতে লেখা হয়নি মানে নগদান বইয়ের টাকাটাকে যোগ করে নাই। এই যে দেখো, কে আদায় করছে, ব্যাংক। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, ব্যাংক। তাহলে টাকাটা কোথায় বাড়ছে, ব্যাংকে। নগদান বইতে কিন্তু লেখা হয়নি, এই জায়গায় বলা আছে, এই যে নগদান বইতে লেখা হয়নি। এখন আমি কার মতো হব, ব্যাংকের মতো। তাহলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এইটাও কিন্তু যোগের ঘরে বসবে। তাহলে ২ নাম্বার দিয়া এই জায়গায় মান সংখ্যা ২, তারপরে এই যে ১৫০০। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে দেখো ৩, আদায়ের জন্য। দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এটার মানে কি, তুমি একটা চেক আদায় করার জন্য ব্যাংকে জমা দিছো। এই যে তুমি একজনের কাছ থেকে একটা চেক পাইছো, এটা পাইয়া তুমি কই জমা দাও, ব্যাংকে। তো তুমি ব্যাংকে জমা দিয়া বাসায় চলে আসছো, আসার পরে তোমার হিসাবে তুমি টাকাটা বাড়াইছো, কিন্তু ব্যাংক কি করছে জানো, এই ৩,০০০ টাকা এখনো আদায় করতে পারে নাই। এই যে দেখো, এই যে ৩,০০০ টাকা যা ব্যাংক এখনো আদায় করে নাই,
তুমি তো বাড়াই ফেলছো, তুমি মনে করছো ব্যাংক বাড়াবে, এর জন্য তুমি বাড়াইছো, কিন্তু ব্যাংক তো বাড়ায় নাই। এটাকে বলা হয় অনাদায়ী চেক বা পরিবহনাদি চেক। তাহলে এই যে তুমি যে বাড়াই ফেলছিলা, এখন তুমি কার মতো হবা? ব্যাংকের মতো। তাহলে তোমাকে কি করতে হবে? কমাইতে হবে, কারণ ব্যাংক তো বাড়ায় নাই, তুমি বাড়াই ফেলছিলা, তাই এখন তোমাকে কি করতে হবে? কমাইতে হবে। তার মানে এটা বিয়োগের ঘরে বসবে। কোথায় বসবে? বিয়োগের ঘরে বসবে। 3 নাম্বারটা কোথায় বসবে? বিয়োগের ঘরে বসবে। তাহলে এই জায়গায় 1 দিবা, কারণ এই জায়গায় শুরু হয়েছে 1 দিয়া। 3 তারিখের এন্ট্রি, এই জায়গায় 3 দিবা, তারপরে এই জায়গায় টাকাটা লিখবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে দেখো 4, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখন। এই যে দেনাদার সরাসরি কই জমা দিছে? ব্যাংকে। এই যে ব্যাংক, এই বাম হাত মানে ব্যাংক বই, তাহলে টাকাটা কই বাড়ছে? ব্যাংকে। যা নগদান বই লেখে নাই, তাহলে এখন নগদান বই কার মতো হইব? ব্যাংকের মতো। তাহলে নগদান বইকে কি করতে হবে? বাড়াইতে হবে। তার মানে এই যে 4 তারিখের এন্ট্রিটা, এটা যোগ করতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? দেখো 4 তারিখেরটা বুঝতে পারছো কিনা? দেখো এবার 5 তারিখ। দেখো 5 তারিখে কিন্তু 2টা এন্ট্রি। ব্যাংক ধার্যকৃত চার্জ 300 টাকা এবং মঞ্জুরকৃত সুদ 800 টাকা। প্রথমে আসো, ব্যাংক ধার্যকৃত চার্জ, কে চার্জ ধার্য করছে? ব্যাংক। তাহলে টাকাটা কোথায় কমছে? ব্যাংক থেকে, অর্থাৎ ব্যাংক কমাইছে, তুমি কিন্তু কমাও নাই। এখন কার মতো হবা? ব্যাংকের মতো। তাই তোমাকেও কি করতে হবে? কমাইতে হবে। তাহলে প্রথমটা বিয়োগের ঘরে বসবে, এই যে ব্যাংক চার্জ ধার্য 300। ওকে ফাইন। এই 5 তারিখে আরেকটা এন্ট্রি আছে, ব্যাংক সুদ মঞ্জুর 800 টাকা। কে মঞ্জুর করছে? ব্যাংক। তাহলে টাকাটা কোথায় বাড়ছে? ব্যাংকে। আমি কি বাড়াইছি? না। আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাহলে আমাকে কি করতে হবে? বাড়াইতে হবে। তাহলে এটা যোগের ঘরে বসবে। 5 তারিখের বাকি অংশটা যোগের ঘরে বসবে। নো, এবার জাস্ট টাকাগুলো যোগ বিয়োগ করে দাও। বলো তো বুঝতে পারছো কিনা? এবার এই জায়গায় যোগ করো 5000, 1500, 4800, তাহলে হবে 11300। আর এই জায়গায় হবে 3300। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে 8000। এটাকে ক্লোজ করে দিবা। এবার ক্লোজ করার পর এই জায়গায় তোমাকে একটা লাইন লিখতে হবে। এই জায়গায় কি লিখছো? নগদান বই না? তাহলে এই জায়গায় তার উল্টাটা লিখবা। নগদান বইয়ের উল্টা কি? ব্যাংক বই। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী করতে 2টা বই লাগে, একটা নগদান বই, একটা ব্যাংক বই। তো যেহেতু এই জায়গায় নগদান বই আছে, তাহলে এই জায়গায় লিখবা ব্যাংক বই। লিখার পরে বাকি যেই লাইনটা আছে ওই লাইনটা তুমি এই জায়গায় লিখে দিবা। শেষ। এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। বলো বুঝতে পারছো কিনা? বলো ব্যাংক সমন্বয় বিবরণীটা বুঝতে পারছো কিনা? বলো ব্যাংক সমন্বয় বিবরণীটা বুঝতে পারছো কিনা? বলো ব্যাংক সমন্বয় বিবরণীটা বুঝতে পারছো কিনা? বলো দেখি কারা কারা ক্লাসে আসো। এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে সকাল 10টায় তোমরা একটা পরীক্ষা দিবা। 10টার আগে তোমরা একটু পড়বা। সকাল 10টায় একটা পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পর আমরা 11টা থেকে 11টায় আমরা ক্লাস শুরু করব। 11টার ক্লাসে কি কি থাকবে? অষ্টম অধ্যায় থাকবে অবচয়, আর ব্যাংক সমন্বয়ের আরো একটা প্রশ্ন আমি সমাধান করে দিব। এটা হচ্ছে সকালের ক্লাস। ওকে, এটা হচ্ছে সকালের ক্লাস। ও আচ্ছা, আমরা যোগটাতে মনে একটু ভুল করছি। আমরা এই জায়গায় যোগটা ভুল করছি, দেখছো? আমরা এই জায়গায় যোগটা একটু ভুল করছি। প্লিজ একটু খেয়াল করো, আমরা যোগে ভুল করছি এই জায়গায়।
সেটা হচ্ছে আমরা এটার সাথে এটা যোগ করব ৩১,৩০০। এবার ৩১,৩০০ থেকে আমি ৩,৩০০ বাদ দিব, ৩১,৩০০ হবে, তাহলে ২৮,০০০ টাকা। ধন্যবাদ আফনান, অসংখ্য ধন্যবাদ। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা। ভাই যারা আছেন একটু বলেন বুঝতে পারছেন। তাহলে কালকে সকালে আপনার একটা পরীক্ষা দিবেন, কিন্তু কালকে সকালে কিন্তু আপনি এমসিকিউর উপর একটা পরীক্ষা দিবেন। এমসিকিউর পরীক্ষাটা দিবেন কিন্তু, ঠিক আছে। তারপরে আমরা ক্লাসটা নিব, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা নিব। জি পিডিএফ দেওয়া হয়েছে, আপনি একটু দেখেন, পিডিএফ দেওয়া হয়েছে, এই যে দেখেন, এই যে পিন কমেন্টেই কিন্তু ফার্স্ট পেপার সিকিউ সাজেশনের পিডিএফ দেওয়া আছে, আপনি একটু দেখেন। তো যাই হোক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমরা এখন আপনারা সবাই যার যার যে কাজকর্ম আছে সেগুলো শেষ করে ঘুমিয়ে পড়ুন। ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার আমাদের নতুন করে যে কর্মব্যস্ততা সেটা শুরু করবো। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।